আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম মিনন। আজকে আমরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এইচএসসি হিসাব বিজ্ঞানের নগদ প্রাপ্তি জাবেদা। তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখায় আছো, আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে খুবই ভালো মতো এই টপিকটা শিখেছি। কিন্তু অনেক দিন ধরে প্র্যাকটিস না থাকার কারণে হয়তো আমরা ইন্টারমিডিয়েটে সেই টপিকটা ভুলে যাই, এবং যারা আবার সায়েন্স থেকে কমার্সে আসছে তাদের জন্য কিন্তু এই টপিকটা একদম নতুন। ঠিক আছে, তো আজকে আমরা একদম পানির মতো করে শিখবো। তোমরা যদি আমার ক্লাসটা শেষ পর্যন্ত করো, আমি তোমাদেরকে অ্যানসার করতে পারি এখান থেকে যেরকম কোয়েশ্চেন আসুক না কেন তোমরা পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আচ্ছা, আমরা প্রথমেই বোঝার চেষ্টা করব নগদ প্রাপ্তি জাবেদা কি। ঠিক আছে, নগদ প্রাপ্তি জাবেদা কি। আমরা প্রথমেই এই নামটার দিকে একটু খেয়াল করব, নগদ প্রাপ্তি জাবেদা। ঠিক আছে, নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে দেখো তো, নগদ, আরেকটা হচ্ছে প্রাপ্তি, আরেকটা হচ্ছে জাবেদা। তাহলে কি নগদ মানে কি? নগদ টাকা। প্রাপ্তি মানে হচ্ছে পেয়েছি। জাবেদা অর্থাৎ যেই জাবেদার যেই বইয়ের মধ্যে নগদ প্রাপ্তিগুলা, নগদে যে টাকাগুলা পায় সেগুলো লিপিবদ্ধ করা হয়, এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, অর্থাৎ যে জাবেদা বইয়ের মধ্যে, যে বইয়ের মধ্যে নগদে প্রাপ্তিগুলা লিপিবদ্ধ হয় তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। ক্লিয়ার? আচ্ছা, এখন নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়, কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় না, এটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে কি বলছিলাম? নগদে যা কিছু পাই সেগুলো লিপিবদ্ধ হয়। তার মানে এখানে কি আসবে না? ধারে কোনো লেনদেন এখানে অন্তর্ভুক্ত হবে না। কোন লেনদেন? ধারে যে লেনদেনগুলো হয় সে লেনদেনগুলা এই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, যদি তাহলে কি, যেহেতু নগদ প্রাপ্তি জাবেদা, এখানে কি ধারের কোনো কাজ আছে? কাজ নাই। এই জন্য ধারে লেনদেন, কোন প্রকার ধারে লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। দ্বিতীয়ত, যত ধরনের ব্যাংকের লেনদেন আছে, ব্যাংকের যা লেনদেন হয় সে লেনদেনগুলা ধরে নিতে হবে আমাদের নগদে হয়েছে। কিসে? নগদে। ঠিক আছে, ব্যাংকে বা চেকের মাধ্যমে যে লেনদেনগুলো হয় সেগুলো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ধরে নিতে হবে এই লেনদেনগুলা নগদে হয়েছে। তার মানে হচ্ছে ধারে এবং নগদ। ধারে ধারে লেনদেন আসবে না, নগদ লেনদেন আসবে। এবং যেগুলো হচ্ছে চেকের মাধ্যমে যে লেনদেনগুলো হয়, চেকের মাধ্যমে যে লেনদেনগুলো হয় এই লেনদেনগুলা আমাদের এখানে আসবে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, চলো আমরা একটা ম্যাথ করব। বেসিক হচ্ছে এটাই, বেসিক কনসেপ্ট হচ্ছে এটা। আমরা একটা ম্যাথ করব এবং আমরা এই ম্যাথ থেকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করব। ঠিক আছে, প্রথমে এবার আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে একটা ব্যবসা প্রতিষ্ঠান কোন কোন জায়গা থেকে নগদ নগদ টাকা পায়। ঠিক আছে, কোন কোন জায়গা থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা পায়। তার আগে আরেকটা বিষয় বলে রাখি, ধরো যখন আমি নগদ টাকা পাইলাম, যখন প্রতিষ্ঠানে নগদ টাকা আসে, তাহলে এটা আমার জন্য সবসময় আমার নগদান হিসাব ডেবিট হয় না? আমার জন্য কি হয়? যখন নগদ টাকা যখন প্রতিষ্ঠানে আসে তাহলে একটা নগদ নামক একটা সম্পদ বাড়ে, সম্পদ বাড়লে নগদান হিসাব ডেবিট হয়। এখন কোন কোন উৎস থেকে আমার এখানে নগদ টাকা আসে প্রতিষ্ঠানে? যদি আমাকে দেনাদার দেনাদার যদি টাকা দেয় তাহলে আমার এখানে কি আসে? নগদ টাকা আসে। ঠিক আছে, যদি আমি বিক্রয় করি তাহলে এই বিক্রয়ের জন্য আমি নগদ টাকা পাই। তাহলে কি? দেনাদার বিক্রয়। ঠিক আছে, এরপর আর কোন কোন উৎস থেকে হতে পারে? আচ্ছা, আমরা ম্যাথ করার সময় এই প্রত্যেকটা টপিক বলে দেখবো, এবং জাস্ট এই দুইটা মেইন মেইন যে দুইটা টপিক, এই দুইটা টপিক বুঝাই দিলাম। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখব এবং এই ম্যাথটা আমরা নগদ প্রাপ্তি জাবেদার বের করব। ঠিক আছে, আমাদেরকে বলছে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো, নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। ঠিক আছে, আচ্ছা দেখি আমাদেরকে বলছে কি, আমরা লেনদেনগুলো একটু খেয়াল করব, তারপরে আমরা এই লেনদেনগুলা আমরা নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করব। বলছে কি, জনাব নাসির 1 জুলাই
14 তারিখে নগদ 6,000 টাকা, 17,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসায় শুরু করেন। ঠিক আছে, ওই মাসের নির্বাচিত কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ। ওই মাসে যে লেনদেনগুলো হয়েছে তার কিছু লেনদেন এখানে দিয়ে দিছে। বলছে জুলাই 6, 30,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় নগদে বিক্রয়। কি বলছে? 30,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় নগদে বিক্রয়। হ্যাঁ, এই যে এই বাট্টাটা কি বাট্টা? 5% বাট্টায় যে নগদে বিক্রয় করছে, এটা হচ্ছে আমার কারবারি বাট্টা। ক্রয় বিক্রয়ের সময় ভাইয়া, ক্রয় বিক্রয়ের সময় যে লেনদেন, যে বাট্টাটা দেয়া হয়, এটাকে বলা হয় হচ্ছে কি? এটাকে বলা হয় হচ্ছে কারবারি বাট্টা। আমরা জানি কারবারি বাট্টা প্রতিষ্ঠানের কি হয় না, হিসাবভুক্ত হয় না। ঠিক আছে, কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। আচ্ছা, তার মানে কি? বিক্রয় করছি, তাহলে বিক্রয় থেকে আমার এখানে নগদ টাকা আসছে। বলছে শিক্ষানবিশ সেলামি বাবদ 7,000 টাকা, সরি 700 টাকা পাওয়া গেল। শিক্ষানবিশ সেলামি কত টাকা পাইছি? 700 টাকা। তার মানে আমার নগদের আরেকটা উৎস আসছে। জুলাই 24, মমিনুলের নিকট পাওনা 14,000 টাকা 2% বাট্টায় 13,720 টাকার একটি চেক প্রাপ্তি। ঠিক আছে, তাহলে দেখো তো, চেক প্রাপ্তি, তাহলে চেকে প্রাপ্তি আমরা কি বলছিলাম? নগদ এবং চেকে, নগদ এবং চেকে যা লেনদেন হবে, ঠিক আছে, এগুলা আমার নগদ প্রাপ্তি যাবে অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলো যে এখানে এই যে আমি নগদ টাকা কত পাইলাম? 13,720 টাকা। মমিনুল আমার কি ছিল? মমিনুল আমার দেনাদার ছিল। তার মানে দেনাদারের কাছ থেকে আমি কি পাইছি? নগদ টাকা পাইছি না? দেনাদারের কাছ থেকে আমি নগদ টাকা পাইছি। সে আমার দেনাদার ছিল 14,000 টাকার, তার কাছ থেকে আমি পেয়েছি 13,720 টাকা। ক্লিয়ার? আচ্ছা, আমরা ম্যাথ করার সময় বুঝবো। এরপর বলছে জুলাই 28 তারিখ ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। আচ্ছা, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমরা দেখব এটার আনসারটা আমরা করব। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। ঠিক আছে, ব্যাংক থেকে যে 5,000 টাকা উত্তোলন করছি, এই 5,000 টাকা আমার, এটা কোন ধরনের লেনদেন? এটা হচ্ছে আমার কন্ট্রা এন্ট্রি অথবা হচ্ছে বিপরীত দাখিলা। কন্ট্রা এন্ট্রি অথবা বিপরীত দাখিলা। ঠিক আছে, তাহলে যে, আচ্ছা দেখো, এখন আমরা এটার আনসার করব। হ্যাঁ, দেখো, আমাদেরকে জুলাই 28 তারিখ বলছে ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। ব্যাংক থেকে যে টাকাটা উত্তোলন করে, এই ব্যাংক থেকে টাকাটা, এটা কোন ধরনের লেনদেন? এটা হচ্ছে একটা বিপরীত কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ট্রা এন্ট্রি। আচ্ছা, কন্ট্রা এন্ট্রি মানে কি? এই যে যেটা হচ্ছে ব্যাংক থেকে যে টাকাটা উত্তোলন করছে, এটা কিন্তু মালিক উত্তোলন করেন, এটা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন করছে। ঠিক আছে, তাহলে এই কন্ট্রা এন্ট্রি যেগুলো আছে, এখানে কন্ট্রা এন্ট্রি যা থাকবে, এগুলা কোথায়? নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে, এটা হচ্ছে আমাদের ওই একটা ফরম্যাট। তার মানে আমাদের এখানে কি কি থাকবে? আমাদের এখানে থাকবে হচ্ছে তারিখ। ঠিক আছে, আচ্ছা, যখন আমরা নগদ টাকা পাই, ঠিক আছে, যখন আমরা নগদ টাকা পাই, তখন আমাদের জাবেদা কি থাকে? আমাদের জাবেদা থাকে হচ্ছে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট করি আমরা। এরপরে সংশ্লিষ্ট হিসাব ক্রেডিট করি। সংশ্লিষ্ট হিসাব আমার ক্রেডিট হয়। ঠিক আছে, সংশ্লিষ্ট হিসাব ক্রেডিট হয়। অর্থাৎ যদি আমি বিক্রয় থেকে টাকাটা পাই, ঠিক আছে, তাহলে যদি আমি নগদে বিক্রয় করি, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব আমার ক্রেডিট হয়। ঠিক আছে, এখন তাহলে এই একটা আমার ডেবিট হয় আর একটা আমার ক্রেডিট হয়। এখন নগদ প্রাপ্তি জাবেদার জন্য নরমালি আমরা 5টা ঘর করি। কয়টা ঘর? 5টা। এই যে মানে টাকার জন্য 5টা ঘর করি। এরপর হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত কেন? কারণ আমরা এটা নগদ প্রাপ্তি জাবেদা করতেছি। তাহলে এখানে আমাদের ক্রেডিট যে সংশ্লিষ্ট হিসাবটা থাকবে, ঠিক আছে, এই সংশ্লিষ্ট হিসাব খাতটা আমরা এখানে লিখবো। এরপরে আমাদেরকে বলতেছে কি,
তাহলে কি ক্রেডিট হিসাব খাত সূত্র অর্থাৎ লেনদেনের সূত্রটা আমরা লিখবো। তারপর হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদ কত টাকা ডেবিট হয়েছে সেটা, এবং প্রদত্ত বার্তা ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট। তারপর হচ্ছে বিক্রয় হিসাব, তাহলে বিক্রয় হিসাব যখন আমি যখন নগদে বিক্রয় করি তখন আমার বিক্রয় হিসাব ক্রেডিট হয়, ঠিক আছে। যখন আমি পণ্য বিক্রয় করি বিক্রয় হিসাব ক্রেডিট হয়। আবার যখন আমি দেনাদারের কাছ থেকে টাকা পাই তার মানে আমার নগদান হিসাব ডেবিট হয়, আবার দেনাদার হিসাব ক্রেডিট হয়। এবং অন্যান্য হিসাব, যেহেতু এখানে বিক্রয় এবং দেনাদার ব্যতীত অন্য জায়গা থেকে যদি আমার এখানে প্রতিষ্ঠানে যদি নগদ টাকা প্রাপ্তি হয়, নগদ টাকা যদি আসে, সেটা আমি এই অন্যান্য হিসাবের মধ্যে ইনক্লুড করব। ক্লিয়ার এতটুকু? যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা দেখি প্রত্যেকটা লেনদেন আমরা বিশ্লেষণ করব। হ্যাঁ, বলছে কি একই জুলাই তারিখে নগদ ৬,০০০ টাকা এবং ১৭,০০০ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে ব্যবসা যদি ব্যাংক এগুলা নিয়ে যদি শুরু করে, নগদ এবং ব্যাংক জমা নিয়ে যদি ব্যবসা শুরু করে, তাহলে সেক্ষেত্রে এগুলা কি হিসেবে নিয়ে আসছে প্রতিষ্ঠানে? বলার চেষ্টা করো। এগুলা হচ্ছে প্রতিষ্ঠানে মূলধন হিসেবে নিয়ে আসছে, মূলধন, ঠিক আছে। তার মানে কি এই যে নগদ টাকা এবং ব্যাংক জমা নিয়ে যে আসছে, এটা যাবে কি হবে? এটা যাবে হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে আমার কত তারিখ? 2014 জুলাই 1, 2014 জুলাই 1, ঠিক আছে, জুলাই 1 তারিখে। তাহলে আমি এগুলো কি হিসেবে নিয়ে আসছে? নাসির মূলধন হিসেবে নিয়ে আসছে না? তার মানে কি মূলধন হিসাব, মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাবে কত টাকা নিয়ে আসছে টোটাল? এই যে আমরা কি জানি, যদি ব্যাংকের কোনো লেনদেন থাকে সেটাকে আমরা নগদ হিসেবে ধরে নিব। তার মানে হচ্ছে নগদ হচ্ছে ৬,০০০ এবং ১৭,০০০ টাকার ব্যাংক জমা। তার মানে এটা কত হয়েছে? এখন আমার হয়েছে ২৩,০০০ টাকা। তার মানে হচ্ছে নগদান হিসেব ডেবিট কত? ২৩,০০০। আচ্ছা, এরপর এখানে কি কোনো বার্তা আছে? বার্তা নাই। আচ্ছা, এটা কি বিক্রয় থেকে আসে? আসে নাই, বিক্রয় থেকে আসে নাই। এটা কি দেনাদারের কাছ থেকে আসছে? দেনাদারের কাছ থেকে আসে নাই, এটা আসছে অন্যান্য হিসাব থেকে, ঠিক আছে। তার মানে হচ্ছে মূলধন হিসাব, মূলধনের নামে কি এখানে কোনো ঘর আছে? নাই। তার মানে এটা হচ্ছে আমার অন্যান্য হিসাব। আচ্ছা, আমরা প্রশ্নটা পড়ছি, এখন আমাদের যেটা করতে হবে এটার আনসার করতে হবে, ঠিক আছে। প্রশ্নের আনসারটা আমরা দেখব, ঠিক আছে। নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে তৈরি করতে হয়? আচ্ছা, নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করার জন্য, আচ্ছা, নগদে যখন আমরা একটা জাবেদা বলি, সেটা হচ্ছে নগদে যখন আমরা টাকা পাই, এটা জাবেদা কি হবে? এটা জাবেদা হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট হয় এবং সংশ্লিষ্ট হিসাব ক্রেডিট হয়, সংশ্লিষ্ট হিসাব ক্রেডিট হয়, সংশ্লিষ্ট হিসাব আমার ক্রেডিট। আচ্ছা, বলে রাখছি এটা কিরকম? যখন আমি নগদে পণ্য বিক্রয় করি তখন আমার নগদান হিসাব ডেবিট হয় এবং এই যে বিক্রয় হিসাব ক্রেডিট হয় না, তাহলে সংশ্লিষ্ট হিসাব ক্রেডিট হয়, নগদান হিসাব ডেবিট হয়, সংশ্লিষ্ট হিসাব ক্রেডিট হয়। ক্লিয়ার এতটুকু? আবার যখন আমি দেনাদারের কাছ থেকে টাকা পাই তখন আমার নগদ টাকা বাড়ে, তার মানে হচ্ছে নগদান হিসেব ডেবিট হয়। আবার দেনাদার কমে যায়, এই জন্য দেনাদার হিসেব ক্রেডিট হয়। তার মানে হচ্ছে সংশ্লিষ্ট হিসাব মানে হচ্ছে যে হিসাবটা ক্রেডিট হয়েছে সেটা। এখন আমরা এই লেনদেনটা একটু বোঝার চেষ্টা করব যে তাহলে এখানে আমাদের কি কি ঘর থাকবে? আমাদের হচ্ছে তারিখ থাকবে, তারপর হচ্ছে ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত মানে হচ্ছে এই যে নগদান হিসাবের বিপরীতে কি আছে এখানে আমার ক্রেডিট, সংশ্লিষ্ট যে হিসাবটা থাকবে, সংশ্লিষ্ট যে হিসাবটা থাকবে আমরা ওইটা এখানে লিপিবদ্ধ করব, ঠিক আছে। তারপর হচ্ছে সূত্র, এরপর হচ্ছে নগদান হিসাব ডেবিট থাকবে, প্রদত্ত বার্তা ডেবিট থাকবে, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা জানি কি নগদান হিসাব ডেবিট হয়, বিক্রয় হিসাব ক্রেডিট হয়। এরপর হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট এবং অন্যান্য হিসাব। অন্যান্য হিসাব মানে হচ্ছে এই যে বিক্রয় এবং দেনাদার, এটা ছাড়া যদি অন্য কোনো উৎস থেকে টাকাটা প্রতিষ্ঠানে আসে তাহলে সেটা আমরা অন্যান্য হিসাব ক্রেডিট করব। ক্লিয়ার? আচ্ছা,
এখন আমরা এই লেনদেনগুলো পড়ে এখানে আনসার করার চেষ্টা করব। বলছে জুলাই 1 তারিখে নগদ 6,000 টাকা এবং 17,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন। তার মানে যদি ব্যবসা শুরু করে, এটা কি হিসেবে নিয়ে আসছে প্রতিষ্ঠানে? মূলধন হিসেবে নিয়ে আসছে। কি হিসেবে নিয়ে আসছে? মূলধন হিসেবে। তার মানে হচ্ছে কি, নগদ আমার 6,000 টাকা এবং 17,000 টাকা আমার ব্যাংক জমা। কি বলছিলাম? ব্যাংকে যে লেনদেনটা হয় এটাকেও আমরা ধরে নিব কি, এটাকে আমরা নগদ হিসেবে ধরে নিব। তার মানে 2014 জুলাই 1, ঠিক আছে? কি হিসাব? মূলধন হিসাব। মূলধন হিসেবে নিয়ে আসছে না? আচ্ছা, মূলধন হিসাব। আচ্ছা, এটার আগে জাবেদাটা দিয়ে, যখন নরমাল জাবেদা দিলে এটা এর জাবেদা হবে কি, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু আমরা জানি নগদ প্রাপ্তি জাবেদায় ব্যাংকে যে লেনদেনগুলো হয়, এটাকে চেকে যে লেনদেনগুলো হয়, এটাকে আমরা কি হিসেবে ধরে নিব? এটাকে আমরা নগদ হিসেবে ধরে নিব। তাহলে মূলধন হিসেবে নিয়ে আসছে। তাহলে মূলধন হিসেবে কত টাকা নিয়ে আসছে? আমার একটা হচ্ছে 6,000 আর একটা হচ্ছে 17,000, তার মানে 23,000 টাকা। কত টাকা? 23,000 টাকা। দুঃখিত, আমার 23,000 টাকা না? মূলধন হিসাব। তাহলে 2014 জুলাই 1 মূলধন হিসাব। তাহলে কত টাকা নিয়ে আসছে নগদে? আমার 23,000 টাকা। আচ্ছা, এখন দেখি তো, এই যে আমার এখানে মূলধন হিসাবে 23,000 টাকা আমি লিখলাম, এটা কি মূলধন হিসাবে ক্রেডিট পাশে কোনো ঘর আছে? ঘর নাই। তার মানে ঘর নাই মানে এটা হচ্ছে, যদি ঘর না থাকে, শিরোনাম দেওয়া যদি কোনো ঘর না থাকে, তাহলে সেটা আমরা এই যে ক্রেডিট অন্যান্য ঘরে লিখবো। ঠিক আছে? জুলাই 1। এরপরের লেনদেনটা কি বলছে? বলছে জুলাই 6 30,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় নগদে বিক্রয়। ঠিক আছে? তার মানে হচ্ছে 30,000 টাকার পণ্য কয় পার্সেন্ট বাট্টায়? 5% বাট্টায়। 5% বাট্টায় কি বলছে? নগদে বিক্রয় করছে। তার মানে আমরা এই যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা দেয়া হয়, এটাকে বলা হচ্ছে কারবারি বাট্টা। এখন কারবারি বাট্টা প্রতিষ্ঠানের হিসাবভুক্ত হয় না, কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। তার মানে হচ্ছে জুলাই 6, তার মানে কি করছে? পণ্য বিক্রয় করছে না? তাহলে পণ্য বিক্রয় করছে। তাহলে কি হিসাব? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? তাহলে বিক্রয় হিসাব আমার, এই বিক্রয় হচ্ছে আমার ক্রেডিট হিসাব কার? ক্রেডিট হিসাব কার। তার মানে এই যে আমার এখানে 30,000 টাকার পণ্য, 30,000 টাকার পণ্য 5% বাট্টায় না? তাহলে 5% বাট্টায় হলে আমার বাট্টা কত আসে? বাট্টা আসে হচ্ছে 1,500 টাকা। 1,500 টাকা। তাহলে 1,500 টাকা। আচ্ছা, তার মানে হচ্ছে আমার 30,000 টাকা থেকে যদি 1,500 টাকা চলে যায়, তার মানে আর কত? আর থাকে হচ্ছে আমার 28,500 টাকা। ঠিক আছে? তাহলে বিক্রয় আমি নগদ কত টাকা পাইছি? 28,500। ঠিক আছে? এখন এই যে বিক্রয়টা আমার এখানে ঘর আছে, কিন্তু বিক্রয় হিসেবে ক্রেডিট। তার মানে এই যে এটা আমার উৎস হচ্ছে 28,500। বুঝছি এতটুকু? আচ্ছা, এরপরে এরপর যে লেনদেন, এটা হচ্ছে শিক্ষানবিশ সালামি বাবদ 7,000 টাকা পাওয়া গেল। শিক্ষানবিশ সালামি বাবদ 7,000 টাকা পাওয়া গেল। আচ্ছা, শিক্ষানবিশ সালামি এটার প্রতিষ্ঠানের জন্য একটা আয়। ঠিক আছে? তার মানে এখানে এটা যাবে কি হবে? নগদান হিসাব ডেবিট, শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট। তার মানে কি, এই যে জুলাই কত তারিখ? 12 তারিখ। তাহলে জুলাই 12 তারিখ, আমি শিক্ষানবিশ সালামি পাইছি না? তার মানে কি, শিক্ষানবিশ সালামি আমি সংক্ষেপে লিখলাম শিক্ষানবিশ সালামি। আচ্ছা, শিক্ষানবিশ সালামি সংক্ষেপে লিখলাম। কত? 700 টাকা পাইছি। মানে আমার নগদান হিসাব ডেবিট, তার হচ্ছে শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট। কত? 700।
আচ্ছা 700 টাকা পাইছি। এখন এই যে 700 টাকা, এটার জন্য কি ক্রেডিট কি হয়েছে? শিক্ষানবী সালামে এসব ক্রেডিট হয়েছে। তাহলে এখানে কি শিক্ষানবী সালামের জন্য কোনো ঘর আছে? ঘর নেই। তার মানে যদি ঘর না থাকে সেটা আগে আমরা এই যে অন্যান্য ঘরের মধ্যে লিখবো। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে 700 টাকা বলছে কি মুমিনুলের নিকট পাওনা 14,000 টাকা 2% বাটায় 13,720 টাকা একটি চেক প্রাপ্তি। যে চেকটা আমি পাইছি, তাহলে চেকে প্রাপ্ত হলে এটাকে আমাদের কি হিসেবে ধরে নিতে হবে? নগদ হিসেবে ধরে নিতে হবে। তাহলে কতটা আমি টোটাল পাইছি? কত পাইছি? হচ্ছে 13,720 টাকা। পাই নাই কত? পাই নাই কত? পাই নাই, পাই নাই কত ভাইয়া আমি? তাহলে 14,000 টাকা থেকে যদি এই যে 13,720 টাকা যদি আমি মাইনাস করি, তার মানে আমি পাই নাই 280 টাকা। ঠিক আছে, 280 টাকা, সরি 280 টাকা। আচ্ছা তাহলে এটা কত তারিখ? এটা হচ্ছে 24 তারিখ। 24 তারিখ। তাহলে 24 তারিখ হচ্ছে আমি কোন হিসাব? এই যে মুমিনুল নিকট থেকে পাইছি। তাহলে মুমিনুল আমার একটা দেনাদার ছিল, তার মানে দেনাদার যেহেতু আমার ছিল, আমার নগদান হিসাব ডেবিট। ঠিক আছে, তারপর হচ্ছে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট এবং মুমিনুল হিসাব। ঠিক আছে, মুমিনুল হিসাব ক্রেডিট হবে। তার মানে হচ্ছে কি আমার এখানে ক্রেডিট হিসাব কথা লিখবো, তার মানে মুমিনুল হিসাব। হ্যাঁ, মুমিনুল মুমিনুল হিসাব, মুমিনুল হিসাব ক্রেডিট। কত টাকা ক্রেডিট হবে আমার? তাহলে আমি এখানে ডেবিট, কত টাকা পাইছি? 13,720 টাকা আমি পাইছি। ঠিক আছে, এখন তাকে বার্তা দিছি কত? 14,000 টাকার মধ্যে আমি 13,720 টাকা পাইছি। তার মানে আমি তাকে বার্তা দিছি হচ্ছে প্রদত্ত বার্তা হিসেবে ডেবিট। তার মানে প্রদত্ত বার্তা হচ্ছে আমার 280 টাকা। 280 টাকা তাকে আমি বার্তা দিছি। ঠিক আছে, এখন 280 টাকা বার্তা দিছি, তাহলে সে আমার কি ছিল? দেনাদার ছিল। কত টাকা দেনাদার ছিল? 14,000 টাকা। এই জন্য এই যে দেনাদারের ঘরে আমার 14,000 টাকা মাইনাস হবে। 14,000 টাকা আমার দেনাদার কমে গেছে। তার মানে হচ্ছে আমার নগদান হিসেব ডেবিট, প্রদত্ত বার্তা হিসেব ডেবিট এবং আমার দেনাদার হিসেব ক্রেডিট। ক্লিয়ার? আচ্ছা এর পরের লেনদেনকে আমাকে বলছে কি ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। তাহলে এটা একটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় কোথাও লিপিবদ্ধ হয় না। ঠিক আছে, কন্ট্রা এন্ট্রি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় কোথাও লিপিবদ্ধ হয় না। আচ্ছা এখন আমাদের এই যে নগদ, টোটাল নগদ কত টাকা পাইছি, বার্তা কত টাকা পাইছি, তারপরে ডেবিট পাশের যে টাকাটা এবং ক্রেডিট পাশের যে টাকাটা সেটা আমি যোগ করলে দুটো আমার সমান হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে আছে হচ্ছে 28,500। ঠিক আছে, তারপর এখানে আছে হলো 14,000, আবার এখানে আছে হচ্ছে 23,700। এটা এখানে দাগ দিয়ে দিতে হবে, এখানে একটা দাগ দিয়ে তারপরে এটা ক্লোজ করে দিই। তারপরে এই যে এটা 280 প্রদত্ত বার্তা, এরপরে এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে কত হয়? এটা হচ্ছে 23,000, 23,000 যোগ 28,500 যোগ 700 যোগ 13,720 টাকা, 13,720 টাকা। ঠিক আছে, তাহলে আমার হয়েছে টোটাল 65,920, 65,920। এটা হচ্ছে আমার টোটাল নগদ। ঠিক আছে, তাহলে কি এই যে আমার ডেবিট পাশে যত টাকা আছে এবং ক্রেডিট পাশে যত টাকা আছে, এই যে ডেবিট পাশের এটা এবং ক্রেডিট পাশের এটা, এই দুইটা যোগ করলে এবং এই তিনটা যোগ করলে আমার এখানে পরিমাণটা সমান। ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও এবং আমি চেষ্টা করব তোমাদের এটার আনসার দেওয়ার জন্য, এবং তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।